দেখো, আমরা আগের ক্লাসে বোর অ্যাটমিক মডেল এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট দূরত্বকে মেনটেন করে নির্দিষ্ট ভেলোসিটিতে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, এবং ওই যে পথে নিউক্লিয়াসকে আবর্তন করে সেই পথটাকে বলা হয় কক্ষপথ বা অরবিট। তো বোরের যে অ্যাটমিক মডেল সেই অনুযায়ী ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষে বা কক্ষপথে বা ইংরেজিতে যেটাকে বলা হয় অরবিট, এই অরবিটে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এখন এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগের দিনও আমরা আগের ক্লাসে এখানে আলোচনা করেছি। সেখানে দেখো যে এই যে কক্ষপথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকেই বলা হয় এক একটা অরবিট। তাহলে এই নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে সার্কেলটা তুমি দেখতে পাচ্ছ বা পথটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হবে ফার্স্ট অরবিট, এবং তারপরে এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট, এটা ফোর্থ অরবিট, মানে কক্ষ নাম্বার 1, 2, 3, 4 এইভাবে পরপর চলতে থাকবে। এখন এই কক্ষ বা অরবিটকে একটা নোটেশন এন দিয়ে ডিনোট করা হয়, যাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন, তার মান প্রথম কক্ষের জন্য হবে 1। মানে আমরা যদি এটাকে বলি তাহলে এখানে প্রথম কক্ষের জন্য এটার মান হচ্ছে n = 1। দ্বিতীয় কক্ষের জন্য এইটার মান হয়ে যাবে n = 2। তৃতীয় কক্ষের জন্য n = হয়ে যাবে 3, আর চতুর্থ কক্ষের জন্য n = হয়ে যাবে 4। তাহলে এই যে বিভিন্ন কক্ষপথ বা কক্ষ, তাদেরকে যদি আমরা নাম্বারিং করি তাহলে এরকম 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকবে। এবং বুঝতেই পারছো যে এন তার সংখ্যা যত ইনক্রিজ করবে বা বাড়বে, সেক্ষেত্রে সেই নিউক্লিয়াসের থেকে তত দূরে অবস্থান করবে। তাহলে এই অরবিট বা কক্ষ এগুলো একটা কি বৃত্ত বা সার্কেল, যেগুলোতে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এইটা গেল হচ্ছে বোরের অ্যাটমিক মডেল অনুযায়ী কক্ষের ধারণা। এবার এর পরবর্তীকালে বিজ্ঞানী সোমারফিল্ড এই বোরের এই মডেলটিকে আরও ডিটেলে অ্যানালাইজ করেন। তার এই অ্যানালিসিস থেকে তিনি পরবর্তীকালে এর আরও ভিতরে ঢুকে আরও ডিটেল পিকচারকে তুলে আনেন। তিনি কি করলেন? তিনি দেখলেন, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে এই যে অরবিটগুলো বা কক্ষগুলো যেগুলো রয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে আরও সূক্ষ্ম সূক্ষ্ম পথ বা সূক্ষ্ম সূক্ষ্ম উপকক্ষ রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম উপকক্ষ, যাকে ইংরেজিতে বলা হয় সাব অরবিট। তার মানে কি হলো? তার মানে অরবিটের মধ্যে আরও যদি আমি জুম করে বা ডিটেলসে ওর মধ্যে দেখতে যাই, তাহলে দেখব সাব অরবিট বলে কিছু উপকক্ষ সেগুলো বর্তমান। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যায় সেটা হচ্ছে যে উপকক্ষ সম্মিলিতভাবে কক্ষ তৈরি করে। এখন এই সোমারফিল্ডের যে এক্সটেনশন বা সোমারফিল্ডের যে মডেল, তাই অনুযায়ী প্রত্যেকটি কক্ষের ভিতরে আবার সূক্ষ্ম সূক্ষ্ম উপকক্ষ বা সাব অরবিট রয়েছে। এখন প্রশ্ন হলো যে কতগুলি উপকক্ষ মিলিয়ে একটি কক্ষ তৈরি হয়? তাহলে সেইটা বুঝতে গেলে আমাদের কাছে দেখো বলছে যে এই উপকক্ষ, যে ছোট ছোট উপকক্ষগুলো মিলিয়ে কক্ষ তৈরি হচ্ছে, সেই উপকক্ষের যে সংখ্যা বা নাম্বার, সেই নাম্বারকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। তার মানে আমরা কক্ষ তাকে বুঝতে গেলে যে কোয়ান্টাম সংখ্যাটাকে ব্যবহার করেছি, সেটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল n দিয়ে দেখিয়েছি। এবার এই কক্ষের ভিতরে আবার অনেকগুলি উপকক্ষ রয়েছে। এই উপকক্ষগুলোকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা ইংরেজিতে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। এবার এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল l দিয়ে ডিনোট করি। তার মানে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেগুলো বা উপকক্ষগুলো, সেইগুলো সম্মিলিতভাবে একটা কক্ষকে উপস্থাপন করে। এখন এই যে একটা কক্ষের মধ্যে কতগুলি উপকক্ষ থাকবে বা কতগুলি উপকক্ষ মিলিয়ে একটা কক্ষ তৈরি হয়, সেটা বুঝতে গেলে আমাদের একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে এল এর সংখ্যা হবে nt। তার মানে এটা কি? তার মানে হচ্ছে, ধরো মনে করো তুমি তৃতীয় কক্ষের কথা বলছো, মানে থার্ড অরবিটের কথা বলছো, যেটা বোরের মডেল অনুযায়ী থার্ড কক্ষ, মানে তৃতীয় কক্ষের মধ্যে
3খানা সাব অরবিট থাকবে। তার মানে কি, দেখো এল এর সংখ্যা মানে সাব অরবিটের সংখ্যা বা উপকক্ষের সংখ্যা সেটা হচ্ছে এনটি। তার মানে তুমি যদি nth অরবিটের কথা বলো তার মধ্যে উপকক্ষ আছে হচ্ছে তোমার এনখানা। তার মানে ধরো মনে করো এইটা হচ্ছে প্রথম কক্ষ, তাহলে প্রথম কক্ষের এন হচ্ছে কত 1, তাহলে 1 যদি কক্ষ হয়, এক নম্বর যদি কক্ষ হয় তাহলে উপকক্ষের সংখ্যা একটি। ঠিক তেমনি যদি ধরো মনে করো 2, তাহলে n = 2 এর জন্য এর মধ্যে আরও সূক্ষ্ম 2টি উপকক্ষ রয়েছে। 3 নম্বর কক্ষ অ্যাকচুয়ালি 3টি উপকক্ষ মিলিয়ে তৈরি হয়েছে। আবার 4 নম্বর উপকক্ষ 4 নম্বর কক্ষ 4টি উপকক্ষ মিলিয়ে তৈরি হয়েছে। তার মানে যত নম্বর কক্ষ হবে উপকক্ষের সংখ্যা ঠিক ততটিই হবে। এবার এই এদের নামগুলো যেগুলো হবে, এবারে নাম্বারিং যেগুলো হবে সেইগুলো আমরা এরপর আস্তে আস্তে জেনে নেব। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরো মনে করো যে 4 নম্বর কক্ষটাকে আমি যদি একটু বেছে নিই, 4 নম্বর কক্ষ, দেখো 4 নম্বর কক্ষের মধ্যে উপকক্ষ কটি থাকবে 4টি। তার মানে এল এর সংখ্যা হবে 4টি। তাহলে n = 4 যেহেতু এটা, তাহলে n = 4 হলে উপকক্ষের সংখ্যা হবে 4টি। এবং এই 4টি যে উপকক্ষ হবে সেগুলো সোমারফিল্ড মডেল অনুযায়ী তাদের আকৃতি হবে উপবৃত্তাকার। ঠিক আছে, যেমন বোর মডেল অনুযায়ী এদের কক্ষের আকৃতি ছিল সার্কেল বা বৃত্তাকার, তেমনি সোমারফিল্ড মডেল অনুযায়ী উপকক্ষের আকৃতি হবে উপবৃত্তাকার। তার ছবিটাকে আমরা যদি একটু দেখাই তাহলে দেখো এই n = 4, এটাকে আমি এক্সাম্পল ধরে নিচ্ছি। দেখো এই n = 4-এ যে উপকক্ষগুলো রয়েছে সেই উপকক্ষগুলো কটা হবে 4টি। তাহলে সেই 4টি উপকক্ষ কেমন দেখতে যদি আমি এখানে ছোট একটা পিকচার আঁকার চেষ্টা করি তাহলে দেখো এখানে এইটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের চারিদিকে কক্ষ আছে। এবার 4 নম্বর কক্ষকে আমি যদি জুম করে দেখি তাহলে ওর মধ্যে 4টি উপকক্ষ পাবো। কেমন 4টি উপকক্ষ? প্রথমত হচ্ছে প্রথম যেটা হবে সেটা হচ্ছে গোলাকার, যেটা সেটাকেই তুমি দেখাবে, কিন্তু তারপরে আরও যে বাকি 3টে সেগুলো আস্তে আস্তে উপবৃত্তাকার হবে। মানে কেমন হবে? এই রকম হবে। আবার তারপরেরটি কেমন হবে? আরও একটু উপবৃত্তাকার হবে। এবং শেষ যেটি হবে সেটি সর্বাধিক উপবৃত্তাকার চেহারা তৈরি করবে। এবার এই যে সর্বাধিক উপবৃত্তাকার হলো এটি, এবং তারপর এই যে উপবৃত্তাকার থেকে আলটিমেটলি লাস্টে একটি বৃত্তাকার চেহারা নেবে। তাই টোটাল এই 4টি যে চিত্র, এই 4টি চিত্রকে বলা হবে এক একটি উপকক্ষ। এদের প্রত্যেকেরই মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, কিন্তু এইবার দেখতে হবে এদের উপকক্ষের বা গৌণ কোয়ান্টাম সংখ্যার নাম্বারিংটা কত। দেখো গৌণ কোয়ান্টাম সংখ্যা এল, এগুলো সব এল, তাহলে এল এর মান কত হবে? 0 থেকে n-1 হবে। 0 থেকে n-1 মানে কি? 0 থেকে n-1 মানে হচ্ছে যে এইটা ধরো মনে করো n = 4, তাহলে এখানে এল এর মানগুলো কি কি হবে? ফর n = 4 এল এর মান হবে 0, 1, 2 অ্যান্ড 3, n-1 পর্যন্ত এটা হবে। তাহলে এইবার এই যে n-1 পর্যন্ত হলো, মানে 4টে সংখ্যা হলো 0, 1, 2, 3, এই যে সংখ্যাগুলো এইগুলোকেই বলা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার এই গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কী হবে? গৌণ কোয়ান্টাম সংখ্যাটা দেখো আমরা এখানে n = 4, কিন্তু আমরা এলটা কত বলবো? l = 3। পরেরটা যেটা আছে মানে এটা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে n = 4ই হবে, কিন্তু l = হবে 2। আচ্ছা, তৃতীয় যেটা আছে সেই তৃতীয়টার ক্ষেত্রে n = তো 4ই হবে, কিন্তু l = হবে 1। আর চতুর্থ যেটা আছে সেটার n = 4 আর l = হবে 0। তাহলে এই যে ছবিটা এলো, তার মানে দেখো এদের প্রত্যেকেরই n = 4, তার মানে এদের পুরোটা সময় মিলে একটা কক্ষ, কিন্তু এর মধ্যে আবার বিভিন্ন উপকক্ষ রয়েছে যাদের নাম্বারিং কত? 0, 1, 2, 3, মানে n-1 পর্যন্ত।
ঠিক একই রকমভাবে যদি 5 নম্বর কক্ষ হয় তাহলে তার মধ্যে কটি উপকক্ষ থাকবে? 5টি। তাতে নাম্বারিং কী হবে? 0 1 2 3 4। ঠিক একই রকমভাবে তৃতীয় কক্ষে উপকক্ষের সংখ্যা কয়টি হবে? 3টি হবে। তাদের নাম্বারিং কী হবে? 0 1 and 2। তাহলে এই হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপরে এখান থেকে আমরা সোমারফিল্ড মডেল থেকে কী জানতে পারলাম? সোমারফিল্ড মডেল থেকে জানতে পারলাম যে বোর মডেল অনুযায়ী যে কক্ষের ধারণা দেওয়া হয়েছে সেই প্রত্যেকটি কক্ষ আবার বিভিন্ন উপকক্ষ নিয়ে তৈরি হয়েছে। এবার এই উপকক্ষগুলো কয়টি হবে? যত নম্বর কক্ষের কথা তুমি বলছো ঠিক সেই কক্ষের মধ্যে ততগুলি উপকক্ষ থাকবে। তার মানে nth যদি অরবিট বা কক্ষ হয় তার মধ্যে উপকক্ষর সংখ্যা হচ্ছে n খানা। এবার তাদের নাম্বার কত হবে? 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হবে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যার ধারণা এবং সোমারফিল্ড মডেলের এটা একটা জিস্ট বা সামারি। এবার এরপরে আমরা দেখব যে এখানে দেখো যে সোমারফিল্ড মডেল এবং গৌণ কোয়ান্টাম সংখ্যার যে ব্যাপারটা আমরা আলোচনা করছি সেখানে দেখো আমরা ব্যাপারটা দেখিয়েছি যে এল এর মান ধরো মনে করো 0 1 2 3 4 এই 4টে নেওয়া হয়েছে। তাহলে এখানে কত নম্বর n এর কথা বলেছে? ধর n = 5। তাহলে n = 5 হলে l কত হবে? 0 1 2 3 4। এবার এই যে 0 1 2 3 4 হলো তার মানে n-1 পর্যন্ত হলো, এগুলোকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যাগুলো হলো এদের প্রত্যেকের করসপন্ডিং আবার উপকক্ষের প্রতীক আছে। যদি এল এর মান 0 হয়, কারণ উপকক্ষের এল এর মান 0 হয় তাহলে সেই উপকক্ষের প্রতীক হবে এস, স্মল এস। ঠিক তেমনি যদি এল এর মান 1 হয় তাহলে সেই উপকক্ষের প্রতীক হবে স্মল পি। যদি এল এর মান 2 হয় তাহলে উপকক্ষের প্রতীক হবে স্মল ডি, 3 হলে হবে স্মল এফ, আর 4 হলে হবে স্মল জি। যদিও আমাদের এখনো পর্যন্ত এই স্মল জি এত দূর পর্যন্ত আমাদের লাগে না, কারণ আমাদের যে এলিমেন্টগুলো এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে তাদের ক্ষেত্রে আমরা এতগুলো উপকক্ষ এখনো পর্যন্ত পাইনি। তার মানে আরও ভারী যদি আরও মৌল আবিষ্কার করা যায় পরবর্তীতে তখন দেখা যাবে এই উপকক্ষটাও আমাদের প্রয়োজন হবে। কিন্তু আপাতত আমাদের এই 3 নম্বর উপকক্ষ পর্যন্তই এখন পড়াশুনো করতে হয়। এখন এই যে উপকক্ষের যে ধারণা তুমি পেলে, এবার এই উপকক্ষগুলোর যে নাম্বারের সঙ্গে তোমাকে এটা মনে রাখতে হবে যে কোন উপকক্ষের প্রতীক কোনটি হয়। এবার এই উপকক্ষ যেগুলো আছে এদের আবার একটি শক্তির ক্রম আছে, মানে কোনটি কম শক্তি সম্পন্ন কোনটি বেশি শক্তি সম্পন্ন। তো সেটার একটা অর্ডার হচ্ছে যে এস, মানে এই যে এস, এই এসের শক্তি বা এনার্জি সবচেয়ে কম হয়, মানে এরা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করতে চায় বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ এদের বেশি হয়। তারপর পি এর এনার্জিটা একটু বেশি, তার মানে নিউক্লিয়াস থেকে একটু দূরে থাকতে চায়, ডি আরও দূরে থাকতে চায়, এফ আরও দূরে থাকতে চায়। তার মানে আমরা যদি শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে চাই তাহলে শক্তির ঊর্ধ্বক্রমে হচ্ছে এস লেস দ্যান পি লেস দ্যান ডি লেস দ্যান এফ হবে। এটা হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রম। আর এই উপকক্ষ যেগুলো আমরা একটু আগেই যে ছবিটা আমরা আঁকলাম সেই উপকক্ষে কয়টি ইলেকট্রন ধরবে সেটি এই এক একটি উপকক্ষে কয়টি সর্বাধিক ইলেকট্রন বসতে পারবে সেটা আমরা একটা ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে 2 × 12 + 1। ধরো মনে করো 3 নম্বর উপকক্ষ, তো 3 নম্বর উপকক্ষে কটি ইলেকট্রন ধরবে? 3 নম্বর উপকক্ষে 3 × 2 6 + 1 7 × 2 মানে 14, 14টা সর্বাধিক ইলেকট্রন ধরবে এই উপকক্ষে। আবার 2 নম্বর উপকক্ষে সেখানে সর্বাধিক কটি ইলেকট্রন ধরবে? 2 নম্বর উপকক্ষে 2 × 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5 × 2 10, তার মানে 10টি ইলেকট্রন ডি উপকক্ষে ম্যাক্সিমাম ধরবে। আর পিতে কটা ধরবে? পিতে যেটা ধরবে পিতে কত হবে? পি মানে 1, তাহলে 1 × 2 আর তার সঙ্গে 1 তার মানে 3 2 মানে 6, তার মানে সর্বাধিক 6টি ইলেকট্রন পি সাবঅরবিট সেখানে অবস্থান করতে পারবে। আর এসে কটি? এসে হচ্ছে 0 যেহেতু, তাহলে 2 × 0 0 + 1 মানে 1 × 2 2, তার মানে 2টো ইলেকট্রন এস সাবঅরবিটে ম্যাক্সিমাম বসতে পারবে। তাহলে এই হচ্ছে উপকক্ষে ম্যাক্সিমাম কটি ইলেকট্রন বসতে পারবে। এবার দেখো যে ছবিটা আমরা আলোচনা করছিলাম সেই আলোচনার ছবিটা আমরা এখানে দেখো দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো এই নিউক্লিয়াসের চারিদিকে তাহলে এই যেগুলো তুমি উপবৃত্তকার পথগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে কী বলা হবে? একটা
সাবঅরবিট বা উপকক্ষ। এবার এই উপকক্ষে তুমি একটু আগে আমরা ছবি দেখাচ্ছিলাম n = 4 এর জন্য ছবি আঁকা হয়েছে। তাহলে n = 4 এর জন্য l = 3, l = 2, l = 1 অ্যান্ড l = 0, মানে 0 থেকে তোমার 3 পর্যন্ত হবে, এটা আমরা বলেইছি। আচ্ছা, এইবার এই 0 করসপন্ডিং তার প্রতীক কী হবে বা সিম্বল কী হবে? s। তার প্রতীক কী হবে? s। 1 এর কী হবে? p, 2 এর d, আর 3 হচ্ছে f। এখন এই যে রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমরা যখন এই উপকক্ষকে রিপ্রেজেন্ট করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে এই যে উপকক্ষটা, ধরো এই উপকক্ষটা, এটি এস উপকক্ষকে রিপ্রেজেন্ট করে, কারণ l = 0 সেটা। তাহলে এই যে এস উপকক্ষ যেটা হচ্ছে, এই এস উপকক্ষকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এরকম 4s এইভাবে লিখতে হবে। 4s কেন লিখতে হবে? তার মধ্যে 4টা হচ্ছে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত এদের? এদের হচ্ছে n = 4। তাহলে 4 লিখতে হবে, তার পাশে তার ওই উপকক্ষের প্রতীকটা লিখতে হবে, সেটা হচ্ছে s। ঠিক পাশেরটা দেখো, এইটা যেটা, এটা p, মানে l = 1 হয়েছিল। তাহলে এই p এর শুধু p লিখলে হবে না, সেখানে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তার পাশে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যাটা লিখতে হবে। তাহলে 4p। আচ্ছা, তারপরে 4d এবং 4f এইভাবে আসবে। তাহলে এই হলো টোটাল চিত্র। এবার আমি বলেইছি, তাহলে এগুলো হচ্ছে অরবিট বা কক্ষকে যখন আমরা ডিটেলে আরও জুম করে ব্যাপারটাকে দেখছি তখন এই রকম উপকক্ষের আমরা চিত্র দেখতে পাচ্ছি, যেটা সোমারফিল্ড করেছিল অবশ্যই। তাহলে এই সোমারফিল্ডের এই যে উপকক্ষের ধারণা, তাহলে তুমি বুঝতে পারলে যে 4 নম্বর কক্ষটি অ্যাকচুয়ালি এই 4টি উপকক্ষ তাদের সম্মিলিত প্রভাবে তৈরি হয়েছে। তার মানে এই 4টি উপকক্ষ মিলিয়ে ওই 4th অরবিটটা তৈরি করেছে। বুঝতে পেরেছো? তাহলে এই অরবিটের মধ্যে তাহলে কে অবস্থান করছে? সাব অরবিট। কতটি অবস্থান করছে? যে যত নম্বর অরবিট তার মধ্যে ততগুলোই সাব অরবিট থাকছে। এই হলো সোমারফিল্ডের উপকক্ষের ধারণা। এরপরে আমরা আলোচনা করব জিম্যান প্রভাব। জিম্যান প্রভাব, এবং সেখান থেকে আমরা জানব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। জিম্যান প্রভাব বা তার সঙ্গে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসটা বুঝে নেব। দেখো, আমরা জাস্ট একটুখানি আগে দেখলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা উপকক্ষের ধারণা, সেখানে আমরা দেখলাম কি অরবিটের মধ্যে সাব অরবিট বা উপকক্ষগুলি বর্তমান। এবার এই যে কোনো একটি উপকক্ষকে ধরো, মনে করো একটি উপকক্ষ, এই উপকক্ষে ইলেকট্রনগুলো ঘুরছে কতগুলি? 2 × 12 + 1 ম্যাক্সিমাম, ওর থেকে কমও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 2 × 12 + 1 সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে এক একটা উপকক্ষ। এবার এই উপকক্ষগুলি, এই উপকক্ষ যেগুলো তুমি দেখছো, এই ইলেকট্রনগুলো যখন ঘুরছে এখানে, এটা নর্মালি ঘুরছে, কিন্তু বিজ্ঞানী জিম্যান একটা কাজ করেছিলেন। সেটা কি করেছিলেন? করেছিলেন কি যে এরকম অ্যাটমকে তিনি ম্যাগনেটিক, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রেখেছিলেন। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড মানে এক্সটার্নালি, বাইরে থেকে তিনি কি করলেন? চুম্বক বা একটা চুম্বক ক্ষেত্র তিনি অ্যাপ্লাই করেছিলেন এলিমেন্টের বা অ্যাটমের উপরে। তিনি দেখলেন, চুম্বকটি অ্যাপ্লাই করে দেখা গেল এই যে উপকক্ষ যেগুলো রয়েছে না, এই উপকক্ষগুলি আবার ফার্দার স্প্লিট করে গেল, মানে তার মধ্যে আরও সূক্ষ্ম সূক্ষ্ম পথ দেখা গেল। তার মানে এক একটি উপকক্ষ আবার ছোট ছোট ভাগে ভেঙে গেল। এটা তখনই দেখা গেছে যখন এরপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। বিজ্ঞানী জিম্যান এটা করেছিল, ওই জন্য এই এফেক্টটাকে বলা হয় জিম্যান এফেক্ট। তো আমরা এই জিম্যান এফেক্টে আমরা দেখব যে জিম্যান এফেক্ট থেকে আমরা নতুন আর একটা কোয়ান্টাম সংখ্যা, দ্যাট ইজ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা কিভাবে আমরা পাচ্ছি। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে এই একটি উপকক্ষের উপর যদি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে প্রত্যেকটি উপকক্ষ আবার ফার্দার স্প্লিট করে যাচ্ছে। তাহলে যে ফার্দার স্প্লিট করে যাচ্ছে, কিন্তু আমি যে চৌম্বক ক্ষেত্র ছড়িয়ে নিই তাহলে আবার তারা এক জায়গায় চলে আসবে, একই শক্তিতে চলে আসবে। কিন্তু চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে তাদের শক্তিগুলো পার্থক্য হয়ে যাবে। তাহলে এই চুম্বক ক্ষেত্রের প্রয়োগের ফলে যে এদের শক্তি স্তরটা আবার ভেঙে গেল বিভিন্ন ভাগে, এখান থেকেই আমরা জিম্যান এফেক্ট ব্যাপারটা বুঝতে পারি, এবং এখান থেকে নতুন একটা কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেই বিষয়ে একটা আমরা ধারণা পাই।
এবার দেখো তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করলে এই উপকক্ষগুলি আবার কত ভাগে ভাঙবে, তাই না? সব উপকক্ষগুলোই কি একই ভাগে ভাঙবে নাকি আলাদা আলাদা ভাঙবে? সেটা দেখো পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কটি হবে, মানে কটা ভাগে ভাঙবে, সেটা হচ্ছে 12 প্লাস 1t। তাহলে দেখতে পাচ্ছ 12 প্লাস 1t কি, তার মানে এল কি, এল হচ্ছে সেখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তো আমরা বুঝে গিয়েছি সবাই আশা করছি। দেখো ধরো মনে করো এল ইকুয়াল টু যে কোনো একটা তুমি বেছে নিতে পারো, এল ইকুয়াল টু মনে করো 2। তাহলে এল ইকুয়াল টু 2 এই উপকক্ষ যেটা তুমি দেখতে পাচ্ছ, এই উপকক্ষের কি অবস্থা হবে যদি আমরা এর উপর চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি? দেখো যদি এল ইকুয়াল টু 2 ধরে নিই তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে 12 প্লাস 1 ভাগে ভেঙে যাবে, 12 প্লাস 1, তাহলে কত হবে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হলো 4 প্লাস 1 5, তাহলে 5টা ভাগে ভেঙে যাবে যদি আমরা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি। এই 5টা ভাগে এই দ্বিতীয় উপকক্ষটা ভেঙে যাবে, দ্বিতীয় এল ইকুয়াল টু 2 যেটা, সেটা ভেঙে যাবে যদি আমরা চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি। তার মানে এই যে 5টা ভাগ আমরা পেলাম, এই 5টা ভাগকে আবার তখন বলা হবে কি হবে, অরবিটাল, তাই না? অরবিটাল বা তাকে বাংলায় বলা হবে কক্ষক। তার মানে কি হলো, তার মানে আমরা প্রথমে কক্ষ দেখলাম বোরের অ্যাটমিক মডেলে, কক্ষের ধারণা বা অরবিটের ধারণা। পরবর্তীকালে সোমারফিল্ড এসে কী দেখলো, সে আরও ডিটেলসে সেটাকে অ্যানালাইজ করে দেখলো যে কক্ষের মধ্যে অনেকগুলো আবার বা বেশ কয়েকটি কি থাকছে, উপকক্ষ থাকছে। এই উপকক্ষগুলোকে কোন কোয়ান্টাম সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল দিয়ে। এবার এর পরবর্তীতে বিজ্ঞানী আবার জিম্যান যখন জিম্যান এফেক্ট অ্যাপ্লাই করলেন, সেখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে তিনি দেখলেন যে এই উপকক্ষগুলো আবার ফার্দার স্প্লিট করে যাচ্ছে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এবং সেটা কত ভাগে ভাঙবে সেটা ডিপেন্ড করবে কত নম্বর এলের কথা আমি বলছি। আমি ধরে নিয়েছি এল ইকুয়াল টু 2, তাহলে সেক্ষেত্রে এল ইকুয়াল টু 2টা কত ভাগে ভাঙবে, সেটা 5 ভাগে ভাঙবে। ঠিক একই রকমভাবে যদি এল ইকুয়াল টু 1 এর কথা বলি, সে কত রকমভাবে ভাঙবে, এল ইকুয়াল টু 1 ভাঙবে 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 3টি ভাগে। তাহলে 3টি ভাগে ভাঙবে কোনটা, এল ইকুয়াল টু 1 উপকক্ষ। আচ্ছা এল ইকুয়াল টু 0 কি ভাঙবে, এল ইকুয়াল টু 0 মানে কত হবে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 1, তার মানে এস বা 0 যেটা এস সাবঅরবিটের কথা বলছি, তাহলে এস সাবঅরবিট কিন্তু ভাঙবে না। এল ইকুয়াল টু 1 মানে পি সাবঅরবিট 3টি ভাগে ভাঙবে, এল ইকুয়াল টু 2 মানে ডি সাবঅরবিট সে 5টি ভাগে ভাঙবে, আর এফ মানে এল ইকুয়াল টু 3 সে কটি ভাগে ভাঙবে, 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে 7টি ভাগে ভাঙবে। তাহলে বুঝতে পারলে, তার মানে যদি আমরা যে কোনো অ্যাটমকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে দেখা যাবে যে তার মধ্যে যে উপকক্ষগুলি রয়েছে সেই উপকক্ষগুলি আবার ফার্দার স্প্লিট করে যাবে, যেগুলোকে আমরা কি বলবো, এক একটি কক্ষক বা অরবাইটাল। এবার এই অরবাইটাল যেগুলো হবে সেই অরবাইটালগুলোর আবার কোয়ান্টাম সংখ্যা হবে, সেই অরবাইটালগুলোর প্রত্যেকটা অরবিটালের যে কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যাকে বলা হবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তার মান কত হবে সেটাও তো জানতে হবে, যেমন আমরা এলের ক্ষেত্রে এনের ক্ষেত্রে দেখেছি, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার তো মান হবে, তাহলে সেই মানগুলো কেমন হবে। ধরো মনে করো আমি ধরে নিচ্ছি যে এল ইকুয়াল টু 1 কথা বলি বা 0 কথা বলি প্রথমে, তাহলে এল ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেখানে এই কটি অরবিটাল পাওয়া যাবে, আমরা দেখলাম যে ওটা 2 ইন্টু এল প্লাস 1 করলে এটা 0 এটা 1ই হয়, তাহলে এটা 1ই হয়, তার মানে এটা একটাই ঘর থাকবে। সেটাকে আমরা কীভাবে দেখাই, সেটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম একটা ঘর দিয়ে আমরা এই কক্ষকে রিপ্রেজেন্ট করি, এটাকে বলা হয় বক্স ডায়াগ্রাম। ঠিক একই রকমভাবে আমরা যদি এল ইকুয়াল টু 1 কথা বলি, তাহলে এল ইকুয়াল টু 1 এর মান কত হবে, এটার মান হবে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে 3, তার মানে 3টে বক্স করতে হবে। তাহলে আমরা এটাকে 3টে বক্সকে আমরা 3টে কক্ষক হিসেবে এখানে দেখাবো। ঠিক একই রকমভাবে যদি আমরা এল ইকুয়াল টু 2 কথা বলি, তাহলে এখানে হয়ে যাবে 5টি মানে আমাকে 5টি ঘর দেখাতে হবে, এটা হচ্ছে 5টি অরবিটাল বা কক্ষক। আর এল ইকুয়াল টু যদি 3 কথা বলি, মানে এফ সাবঅরবিটের কথা, তাহলে সেখানে এটা হয়ে যাবে
7টি, তার মানে এখানে আমাকে 7টি ঘর দিয়ে দেখাতে হবে, 7টি ঘর দিয়ে এইভাবে দেখাতে হবে। তার মানে L ইকুয়াল টু 0 মানে কি? L ইকুয়াল টু 0 মানে এটা S সাবঅরবিটের কথা বলা হচ্ছে, L ইকুয়াল টু 1 মানে এটা P সাবঅরবিটের কথা বলা হচ্ছে, এটা D আর এটা F। তার মানে এই সাবঅরবিটগুলো ম্যাগনেটিক ফিল্ডে এরকমভাবে বিভিন্ন ভাগে ভেঙে যাবে। এবার আমরা যেটা বলছিলাম এর নাম্বারিংটা কী হবে? নাম্বারিংটা হচ্ছে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে এই এম এর মান বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে -L থেকে +L, -L থেকে +L। আচ্ছা, এবার এই লেখার নিয়মটা একটু দেখে নাও, -L থেকে +L। আচ্ছা, প্রথমে এলটা নিয়ে তো L ইকুয়াল টু 0টা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কেন বলো তো? L ইকুয়াল টু 0তে কত হবে? -L +L তো বলে 0ই হয়, তারপরে এর একটাই মান হবে, সেটা হচ্ছে 0। ml এর মান হবে 0, সেটা আমরা ওই বক্স ডায়াগ্রামের মাথায় এরকমভাবে লিখবো আর কি। আচ্ছা, এখানে L ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে কী হবে তাহলে দেখো, L ইকুয়াল টু 1 এ তাহলে কী হবে? -1, 0, +1, 3টি মান হবে, তাই না? 3টে ঘরের জন্য 3টি মান হবে। এবার এটা লেখার নিয়ম সবসময় মনে রাখবে, সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে লিখতে হবে, ঠিক আছে? পজিটিভের থেকে নেগেটিভের দিকে লিখবে, +1, 0, -1। আচ্ছা, এবার দেখো L ইকুয়াল টু 2 মানে ডি সাবঅরবিট, তাকে চুম্বক ক্ষেত্রে রাখলে সে 5টা ভাগে ভাঙবে। তো সেই 5টা ভাগে যে 5টা কক্ষক পাওয়া গেল, সেই 5টা কক্ষকের নোটেশন কী হবে? সেটা হচ্ছে +2 থেকে -2। কী হবে? তাহলে +2, +1, 0, -1, -2। তাহলে এই 5টা কক্ষকের তোমার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাগুলো হচ্ছে এই +2, +1, 0, -1, -2। ঠিক একই রকমভাবে L ইকুয়াল টু 3 যেটা, তার মানগুলো কেমন হবে? সেক্ষেত্রে L ইকুয়াল টু 3 জন্য মান হবে +3, +2, +1, 0, -1, -2 অ্যান্ড -3। তাহলে 7টা হয়ে গেল। তার মানে এই যে হয়ে গেল +L থেকে -L বা -L থেকে +L, সেটা আমরা লেখার সময় প্লাস থেকে মাইনাসের দিকে লিখব, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কী কী পেলাম? আমরা পেলাম হচ্ছে প্রথমে হচ্ছে বোরের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটি কক্ষপথ বা কক্ষে আবর্তন করে, সেটাকে আমরা কী দিয়ে বলি? N, যার কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যেটা বোর বলেছিলেন, পরবর্তীকালে সোমারফিল্ড কী করলেন? সেই তার ডিটেলড অ্যানালিসিসের মাধ্যমে তিনি দেখালেন যে এই কক্ষগুলি আবার বিভিন্ন উপকক্ষের সম্মিলিতভাবে এই কক্ষগুলো তৈরি হয়েছে। এবার এই উপকক্ষগুলোকে কী বলা হয়? এগুলিকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে কতগুলি L পাওয়া যাবে? যতগুলি N, মানে যত নম্বর N এর কথা বলছি ততগুলি L এখানে পাওয়া যাবে। তার মানে ধরো N ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে কত হবে? 0, 1, 2, 4 হলে 0, 1, 2, 3 এ পর্যন্ত হবে। এবার এদের প্রত্যেকের নাম নোটেশন কী হবে? প্রতীক কী হবে? 0 হলে S, 1 হলে P, 2 হলে D আর 3 হলে F। এই হয়ে গেল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা উপকক্ষের ধারণা। পরবর্তীকালে জিম্যান এসে কী বললেন? জিম্যান তার চুম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করার মাধ্যমে তিনি দেখালেন যে প্রত্যেকটি উপকক্ষ আবার ফার্দার স্প্লিট করে যাচ্ছে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই যে ফার্দার আবার স্প্লিট করে যাচ্ছে, এই কত ভাগে ভাঙবে? সেটা হচ্ছে ওই 12+1 এত ভাগে ভাঙবে। তো সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কত কত হতে পারে বিভিন্ন L এর মানের জন্য, এবং ততগুলি যে ভাগ পাওয়া যাবে সেই প্রত্যেকটি ভাগকে আমরা বলবো অরবিটাল বা কক্ষক। সেটা আমরা এইভাবে দেখাবো। এবার তাদের নোটেশানগুলো কী হবে? নোটেশান বা সিম্বল নাম্বারিংটা কী হবে? সেই নাম্বারিংকে আমরা বলা হয় কি বলবো? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেগুলো, সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো কীরকমভাবে শুরু হবে? যে L হচ্ছে সেই L এর +L থেকে -L, এই নাম্বারিংগুলো এখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা জিম্যান ইফেক্ট। ওকে, এইবার এই দেখো এই জিনিসটা, পুরো জিনিসটা আমরা এখানে দেখো, এই জিনিসটা আমরা দেখাচ্ছি। ধরো মনে করো এই যেটা বলছিলাম L ইকুয়াল টু 0, 1, 2, 3, এই তার জন্য S, P, D, F, তার M এর মানগুলো কত হবে? 0, +1, 0, -1। এটা তুমি -1 + 0 +1, কিন্তু যখন বক্সে লিখবো আমরা তখন আমরা +1, 0, -1 বাঁ দিক থেকে ডান দিকে লিখবো। আচ্ছা, এইভাবে এটা লেখার পরে এবার দেখো তাহলে সেখানে M এর মোট মান কত হচ্ছে? তাহলে M একটাই, যেহেতু 0 তাহলে একটি। আচ্ছা, এখানে কথা হচ্ছে 3টি, এটা কত হচ্ছে 5টি, এটা কত হচ্ছে 7টি, সেটা 12+1 এই ফর্মুলা থেকে চলে আসছে। আচ্ছা, এবার এদেরকে কী বলা হবে? একটা কক্ষক। তাহলে এখানে S কক্ষক কটি হলো? একটি। পিতে কক্ষক কটি হবে? 3টি।
ডিতে কক্ষক কটি হবে 5টি, আর এফে কক্ষক কটা হবে 7টা। তাহলে এই হলো কক্ষকের ধারণা। এবার দেখো আমরা পুরো যা শিখলাম এতক্ষণ ধরে তাতে তার একটা ফ্লোচার্ট ডায়াগ্রাম আমরা এখানে দেখছি। দেখো মনে করো আমরা n = 4 এর কথা বলছি, তাহলে n = 4 যদি হয় তাহলে সেখানে কটি উপকক্ষ আছে, মানে 4 নম্বর কক্ষ বোরের মডেল অনুযায়ী সেখানে উপকক্ষ কটি? 4টি। কী কী তার নাম্বার? 0, 1, 2, 3। তো দেখো 0, 1, 2, 3 n-1 পর্যন্ত হবে। আচ্ছা, 0কে আমরা বলবো কি? s। এবার যেহেতু 4 আছে তাহলে 4s, 4p, 4d, 4f, এগুলো কি? উপকক্ষ বা সাব অরবিট। এবার এই সাব অরবিটগুলোকে আবার ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কি হবে? কক্ষক পাওয়া যাবে, মানে কক্ষক থাকবে, তাকে দেখা যাবে আর কি, স্প্লিট করা যাবে, থাকবে তো সবসময়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তাদেরকে আলাদা করে আমরা অবজার্ভ করতে পারবো। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এস এর কটি কক্ষক কটি হবে? এস এর জন্য আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখালাম, এম এর মান 0 হবে, মানে একটি হবে। আচ্ছা, পি এর ক্ষেত্রে কত হবে? পি এর ক্ষেত্রে হবে 3টি, তার মান কি হবে? +1, 0, -1, তাহলে সেটা হবে 3টি। ডি এর ক্ষেত্রে কি হবে? +2, 0, +2, +1, 0, -1, -2, 5টি হবে। আচ্ছা, এফ এর কটা হবে? 7টি, +3 থেকে -3, 7টি হবে। তাহলে এই হচ্ছে টোটাল এই পিকচার, 3টি কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল অ্যান্ড ম্যাগনেটিক। ওকে, এরপরে দেখো আমরা আরেকটি কোয়ান্টাম সংখ্যা জানবো, সেটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি? সেটা হচ্ছে, দেখো আমরা নিশ্চয়ই সবাই আমরা জানি যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে আবর্তন করে তখন পৃথিবী আবার নিজের অক্ষের চারিদিকে কি করে? স্পিন করে। তাই জন্য তো আমরা দিন রাত দেখতে পাই, দিন রাত হয়। তাহলে যখন সূর্যের দিকে থাকে তখন আমরা যখন সূর্যের দিকে থাকি তাহলে সূর্যের আলোটা সরাসরি পড়ে বলে দিন হয়, যখন ঘুরে গিয়ে সূর্যের উল্টো দিকে থাকে তখন রাত হয়। এই স্পিনের জন্যই দিন রাতটা আমরা দেখতে পাই। তো আর্থের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে বা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে আমরা এই স্পিনটা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে আবর্তন তো করছেই, তাহলে স্পিন করতে করতে তার আবর্তন করে। তো ইলেকট্রনের ক্ষেত্রেও যখন সে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে ইলেকট্রনটা, তখন সে নিজের অক্ষের চারিদিকে স্পিন করতে করতে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করছে। এবার এই নিউক্লিয়াসের চারিদিকে যখন আবর্তন করে তখন এই ইলেকট্রনের যে স্পিন বা ঘূর্ণন, এটা দুরকম হতে পারে। একটা ছবি হচ্ছে, দেখো এইভাবে দেখিয়েছি আমি, এইভাবে, আর আরেকটা হচ্ছে এইভাবে। তাহলে একটাকে বলা হবে ক্লকওয়াইজ, আরেকটাকে বলা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এইটা যেটা দেখানো হয়েছে এটা ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ইলেকট্রনগুলো ঘুরতে পারে, দুরকম। এবার এই দুরকম ঘূর্ণনের জন্য এরা নিজেরা, এই চার্জ পার্টিকেল যদি ঘুরতে থাকে তাহলে তারা নিজেরা এক একটা চুম্বকের মতো আচরণ করে বা ম্যাগনেটের মতো আচরণ করে। তাই জন্য এদেরকে আমরা দুরকম ঘূর্ণনের জন্য দুরকমভাবে এদের রিপ্রেজেন্ট করতে পারি। এই যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ, দুটো ঘূর্ণনের জন্য এদের দুরকম কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা পাই, সেটাকে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। এই এস এর মান দুটো হয়, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের জন্য দুটো মান হয়, একটা হচ্ছে +12 আর আরেকটা হচ্ছে -12। তাহলে +12 এবং -12 এই দুটো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজের জন্য। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, তাহলে আমরা টোটাল কোয়ান্টাম সংখ্যা কত জানলাম? কোয়ান্টাম সংখ্যা টোটাল জানলাম হচ্ছে 4টি। একটিকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে আমরা কিসের ধারণা পেতে পারি? কক্ষ বা অরবিটের ধারণা। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা পেলাম কি? সেটা হচ্ছে অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে আমরা কি ধারণা পেলাম? উপকক্ষের ধারণা। এবং উপকক্ষ কি হয় না, কক্ষের মধ্যেই থাকে, উপকক্ষ মিলিয়ে কক্ষ তৈরি হয়। তৃতীয় যে আমরা কোয়ান্টাম নাম্বার পেলাম সেটা কি পেলাম? সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেটা জিবান এফেক্ট থেকে পেলাম। সেখানে আমরা দেখলাম যে উপকক্ষগুলোকে আবার ম্যাগনেটিক ফিল্ডে রাখলে তারা আবার বিভিন্ন কক্ষকে ভেঙে যায় বা অরবিটালে ভেঙে যায়, এবং সেখানে তার সংখ্যাটা কত? 12+1। এবার এই প্রত্যেকটা অরবিটাল, সেখানে এই যে প্রত্যেকটি অরবিটাল আমরা দেখালাম, এগুলি অরবিটাল, এই প্রত্যেকটা অরবিটালে যখন ইলেকট্রন থাকবে বা ইলেকট্রনগুলো অবস্থান করবে, তারা ক্লকওয়াইজ
ডাইরেকশনে ঘুরতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে পারে। এবার এই এক একটা অরবিটালে দুটো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রনগুলোকে আমরা একটা আপার হেড অ্যারো, একটা ডাউন হেড অ্যারো এইভাবে দেখাবো। তার মানে আমরা এই যে স্পিন প্লাস হাফ এবং মাইনাস হাফ হয়েছে, এদের দুজনের জন্য একটা আমরা আপার হেড আর একটা লোয়ার হেড এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। এখন এই এক একটি অরবিটালে দুটি করে ইলেকট্রন ম্যাক্সিমাম অবস্থান করতে পারবে। তাহলে এইখানে যে 7টি অরবিটাল রয়েছে, তাহলে 7টি অরবিটালে ম্যাক্সিমাম 14টি ইলেকট্রন ধরতে পারবে, তাই না? 14টি ইলেকট্রন আমরা একটু আগে হিসেবটা করছিলাম। তাহলে 14টি ইলেকট্রন, তাহলে তার মধ্যে প্রত্যেকটা অরবিটালে দুটি করে থাকতে পারবে, একটা হচ্ছে আপ স্পিন আর একটা ডাউন স্পিন। ওই আপ স্পিন আর ডাউন স্পিন কী থেকে এলো? স্পিন কোয়ান্টাম সংখ্যা। একটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন স্পিন, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন স্পিন। ঠিক তেমনি এখানেও দুটি, এখানেও দুটি, এখানেও দুটি, এখানেও দুটি, এখানেও দুটি, এখানে দুটি, এইভাবে ঠিক একইরকমভাবে এগুলোতেও আমরা দুটি দুটি করে অবস্থান দেখতে পাবো। তাহলে এই হচ্ছে টোটাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে এদের মধ্যে একটির হবে প্লাস হাফ আর একটির হবে কত? মাইনাস হাফ। এবার তাহলে তুমি দেখো তো যে এই টোটাল পিকচারে এই যে 4 নম্বর কক্ষ নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই 4 নম্বর কক্ষে তাহলে 4টি যে কোয়ান্টাম সংখ্যা সেটা আমরা পেলাম। তাতে করে এবার দেখো তো এই 4 নম্বর কক্ষের টোটাল মানে ম্যাক্সিমাম কটি ইলেকট্রন থাকতে পারবে? খেয়াল করো, এখানে কটি থাকতে পারবে? 7টা অরবিটাল, তাহলে দুটো করে মানে 14টা। তাহলে এখানে ম্যাক্সিমাম 14টি ইলেকট্রন থাকতে পারবে। ঠিক একই রকমভাবে এখানে কটি আছে? 5টি অরবিটাল, তাহলে 5টি অরবিটালে 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকতে পারবে। আচ্ছা, এতে কটা থাকতে পারবে? 3টি, তাহলে 3টি অরবিটালে দুটো করে, তার মানে কি 6টি। আর এটাই কটা? এটাই 2টি। তাহলে সবগুলো যদি যোগ করা হয় তাহলে সেইগুলো সব এখানে অবস্থান করছে এবং সেটা আলটিমেটলি এখানে। তাহলে এখানে কত হলো? 14 আর 10 24টা, 24 আর 6 হচ্ছে 30টা, আর দুটো হচ্ছে 32টা। তার মানে n = 4-এ ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে, আবার দেখো যদি l = 3-তে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? তাহলে দেখো এটাই তো ম্যাক্সিমাম, তাহলে 14টা, তাহলে এটা হলো 14টা, এটা কটা? 10টা, এটা 6টা, এটা 2টো, তাহলে এইটাই এটা। এবং এক একটা অরবিটালে কটা থাকতে পারবে? 2টি। তাহলে এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি। তাহলে দেখো তুমি এখানে দেখো ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কটা হলো? 14টা। তাহলে 3-এর জন্য 14টা থাকতে পারবে, 2-এর জন্য 10টা থাকতে পারবে 2 নম্বর উপকক্ষে, 1 যার এল তার 6টা থাকতে পারবে, 0 হলে 2টো থাকতে পারবে। এটা আমরা ফর্মুলা কীভাবে আনতে পারি দেখো। তাহলে এখানে দেখো এটা এই ফর্মুলায় আসে না যে 2 × 12 + 1, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম। 3 দুগুণে 6, 6-এর আগে 7, 7 দুগুণে 14, এটা হবে কি 2 দুগুণে 4 + 1, 5 দুগুণে 10। 1-এর ক্ষেত্রে কী হবে? 2 1-কে 2 + 1, 3 দুগুণে 6, আর এটা 0 হলে 1 × 2 2। তাহলে এটা হয়ে গেল সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এক একটি উপকক্ষে তাহলে সর্বাধিক এতগুলো, মানে এফ উপকক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন ধরবে? 14টা। ডি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা ধরবে? 10টি। পি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা ধরবে? 6টি। আর এস উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা ধরবে? 2টি। এবার এই সব মিলিয়ে হয়ে গেল 32টা। তার মানে যদি বলা হয় 4 নম্বর কক্ষে কটা ইলেকট্রন ধরবে, তাহলে এই 4 নম্বর মেন যে কক্ষ, সেই কক্ষে 32টা ইলেকট্রন ধরবে। তাহলে সেটা আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি? সেটা হচ্ছে কত? 2n², এই ফর্মুলা দিয়ে বার করতে পারি। তার মানে n-এর জায়গায় যদি আমি 4 বসাই, তাহলে 4 4 16 আর 2 গুণ করলে হয় 32। এবার 3 নম্বর যদি বলে, এটা 4 নম্বরে আমরা পেলাম 32 মিলে গেল। তাহলে কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে একটা কক্ষে? সেটা হচ্ছে 2n²। আচ্ছা, উপকক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরতে পারে? 2 × 12 + 1। আর কক্ষকে কটা ইলেকট্রন ধরতে পারে? সেটা 2টি। প্রত্যেকটি কক্ষকে 2টি করে ইলেকট্রন থাকতে পারবে। এবার এটা যদি n = 3 হয়, তাহলে 3 হলে কত হবে? 3 × 3 মানে 3² 9 × 2 18, তাহলে 18টা ইলেকট্রন ধরবে এখানে n = 3-এর জন্য। তাহলে n = যদি 3 হয়, তাহলে সেখানে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন ধরবে, তাই তো? আচ্ছা, এবার এই 18টা কী করে ভাগ হবে? তাহলে n-এর মধ্যে l কটা হবে? দেখো l হবে কটা? l = দাঁড়ো, l = আমরা এখান থেকে দেখাই, l = 0, l = 1 আর l = 2। এই যে এই কটা হবে? 3টে হবে। যে কটি, যে কত নম্বর কক্ষ? 3,
তাহলে উপকক্ষ 3টি হবে। এবার এর মধ্যে নাম্বার কটা হবে? 2 × 12 + 1, তাহলে 2 × 12 + 1 হলে এখানে কত হবে? এটা হবে 10টি। এখানে কটি হবে? 2 × 1 + 2 × 12 + 1, মানে এটা কত হবে? এটা হবে 6টি, এটা হবে 2টি। তাহলে দেখো 10 আর 6 16 আর 2 18 মিলে গেল। ঠিক আছে, এবার এই L = 2 এর মধ্যে আবার কটা কক্ষক থাকবে? 2 এর মধ্যে কক্ষক থাকবে হচ্ছে 5টি। ঠিক আছে, তাদের মান কত হবে? মান হবে m = -2 থেকে +2 পর্যন্ত। ঠিক একই রকমভাবে এটা কত ভাগে ভাঙবে চুম্বক ক্ষেত্রে? সেটা m = -1 0 +1। আর এটা কত ভাগে ভাঙবে? এটা একটাই থাকবে, m = 0। তাহলে দেখো এখানে কটা হলো? দুটো ইলেকট্রন এখানে থাকতে পারবে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এইভাবে টোটাল দেখো 18টা ইলেকট্রন এখানে থাকবে। সেটা হচ্ছে এখান থেকেও দেখো 18টা, এখানে করলেও এটা 18টা হবে। তাহলে এইভাবে তুমি বিভিন্ন অরবিট বা কক্ষের ক্ষেত্রে কতগুলি উপকক্ষ, কতগুলি কক্ষক সেটা তুমি বার করতে পারবে। তাহলে আমরা কি পেলাম? তাহলে যদি বলা হয় যে প্রথম কক্ষ, তাহলে প্রথম কক্ষে উপকক্ষ কটি? একটি। কক্ষক কয়টি? একটি। তাহলে প্রথম কক্ষে মানে 1 নম্বর কক্ষে উপকক্ষ একটি, তার মানে সেটা কী হবে? 1s। হ্যাঁ, L = 0, তার মান হবে 1s। আচ্ছা, তার ফার্দার যদি আমরা কক্ষক দেখি তাহলে একটিই হবে, 1s অরবিটাল হবে। আচ্ছা, 2 নম্বর কক্ষে কটি উপকক্ষ থাকবে? 2টি, 0 1, তার মানে s আর p, 2s 2p, তাই তো? 2 নম্বর কক্ষে 2s 2p। 2s 2pর মধ্যে আবার 2s একটি ভাগে কক্ষক একটি, আর 2p 3টি কক্ষক। তাদের মান কত হবে? +1 0 -1। 3 নম্বর কক্ষে কয়টি উপকক্ষ? 3টি, 0 1 2, মানে 3s 3p 3d। আর 4 নম্বরে 4s 4p 4d 4f। 5 নম্বরে কী হবে? 5s 5p 5d 5f 5g। তাহলে এইভাবে আমরা কক্ষ থেকে উপকক্ষ, উপকক্ষ থেকে আবার কক্ষক, এই বিষয়গুলো আমরা পেতে পারি। তাহলে এখান থেকে আমরা তাহলে জেনে গেলাম 4টি কোয়ান্টাম সংখ্যা এবং কক্ষ, উপকক্ষ, কক্ষক এবং স্পিন, এই 4টি জিনিস আমরা জেনে গেলাম। তার 4টে কোয়ান্টাম সংখ্যা জেনে যাবে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। তাহলে এইগুলো হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে একটা ইলেকট্রনের অ্যাড্রেস বলা হয়। তখন একটা ইলেকট্রনকে ডিফাইন করতে গেলে এই 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে জানলাম। এরপরের ক্লাসে আমরা এই কোয়ান্টাম সংখ্যার যে কোয়ান্টাম নাম্বারগুলো বা বিভিন্ন এই যে অরবিট, সাবঅরবিট, অরবিটাল এবং স্পিন যেগুলো আমরা জানলাম, এখানে ইলেকট্রন বসিয়ে আমরা আলটিমেটলি ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে জানব। ঠিক আছে।